এই চ্যানেলটা কমিউনিস্টদের নিয়েই কথা বলি, আসলে কমিউনিস্ট শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে। আজকে এটা অবাক বিস্ময় হয়তো লাগবে কমিউনিস্টদের কাছে, যা তারা জানে না, কখনো শুনে নাই, এমনই একটা প্রসঙ্গ, বাট কমিউনিস্টদের কাছে খুবই আগ্রহ উদ্দীপক। সেটা হলো যে শেখ মুজিব কেন স্বাধীনতার পরে ৭৪ সালে লাহোরে গেছিলেন। অবাক লাগবে ওনাকে কাছে, কি করলাম আমি এটা। শুধু লাহোরে যাওয়া না, এটাই পরিণতিতে কাউন্টার ভিজিটে, অর্থাৎ শেখ মুজিব গেছিলেন ফেব্রুয়ারিতে, এক্সাক্ট বোধহয় ২১শে ফেব্রুয়ারি ওই বছর, আর ভুট্টো এপ্রিলে ঢাকায় আসছিলেন কাউন্টার ভিজিট, মানে ওর উল্টা ভিজিটটা দিতে। এই যে আজকাল এবার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আসছিল এটা নিয়ে, ইন্ডিয়ানরা আগেকার মতনই একই ক্যাম্পেইন শুরু হয়েছে, না 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 না, বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের জন্য বলছে ইনফরমেশনটা। ভুট্টো সেবার এসে একদম মন খুলে মাপ তো চাইছিল, এমনকি এই যে সাভারে আমাদের স্মৃতিসৌধ সেটা ভিজিট করেছিল, এবং ওখানে যেসব বক্তৃতাগুলো দিয়েছিলেন তার সার কথা এই যে এটা ভুল হয়েছে আমাদের, পরিষ্কার করে বলছিলেন। যাই হোক, এগুলো তো কমিউনিস্টের কানে ঢুকবে না। কমিউনিস্ট মানে আসলে যারা হিন্দুত্ববাদী, বেসিক্যালি আমি বলি হয়তো কমিউনিস্ট কমিউনিস্ট কমিউনিস্ট, বেসিক্যালি তারা হিন্দুত্ববাদী। তারা জানেই না যে তারা ইন্ডিয়ান ব্যাগেজ কাঁধে নিয়ে ঘুরতেছে, একটা হিন্দুত্ববাদী বয়ান তাদের কাঁধে আছে, এটি তাদের কমিউনিজম। সো ইন্ডিয়ান বয়ান কাঁধে নিয়ে ফেরাটা কমিউনিজম। কমিউনিস্ট কারা আমি অনেকবার বলেছি আপনাদেরকে, যারা জমিদারি উচ্ছেদ হয়ে যাওয়ার পরে ৫১ সালে যারা সবচেয়ে বেশি দুঃখ পেল তাহলে জমিদার হিন্দুরা। জমিদার হিন্দুরা এই বয়ানটা ছড়িয়ে দিল, এটা একটা হিন্দুত্বের বিরুদ্ধে সংগ্রাম, হিন্দুত্বের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এই বলে তারা বয়ানটা তৈরি করে। এই বয়ান খায় যারা, তারা কিন্তু হিন্দু প্রজা। মজার কথা হচ্ছে এটাই, হিন্দু প্রজা কিন্তু তৎক্ষণাৎ জমি পাইছে এই ৫১ সালে জমিদার উচ্ছেদের কারণে, একদম মুসলমানদের পাশাপাশি। এমন না যে ওই আইনে লেখা ছিল, ৫১ সালের উচ্ছেদ আইনে লেখা ছিল যে উচ্ছেদ হলে পরে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ হয়ে গেলে পরে কেবলমাত্র মুসলমান জমিদাররা জমি পাবেন, না, এরকম না। ইরেসপেক্টিভ অফ মুসলমান হিন্দু, বাংলাদেশের যে কোনো পুরানা জমিদারের প্রজা যারা যারা ছিল তারা সবাই স্ব জমিতে, যে জমিটার জন্য জমিদারকে খাজনা দিয়ে জমি চাষ করতো, তারা ওই জমিটা এখন নিজে মালিক বলে বিবেচিত হবে খাজনা দেওয়ার সাপেক্ষে। সরকারকে নিয়মিত খাজনা দেওয়া যাবে এবং ওই জমি সে নিজে ভোগ দখল করবে অ্যাজ এ মালিক। আপনারা অনেকে জানেন জমির মধ্যে এটাকে বলা হয় টাইটেল, জমিটা কার নামে আছে, সেই টাইটেল পুরনো প্রজার নামে, ইরেসপেক্টিভ অফ হিন্দু প্রজা মুসলমান প্রজা। এ সত্ত্বেও ইরেসপেক্টিভ মানে কিচ্ছু এসে যায় না, আপনি হিন্দু প্রজা না মুসলমান প্রজা হলেই আপনি এখন থেকে জমিদার উচ্ছেদের পর থেকে এই পুরনো জমিটাই এখন আপনার নামে রেজিস্টার্ড হবে, আপনার নামে আপনি এখন ভোগ দখল করতে পারবেন, খালি বছর বছর খাজনা দিতে হবে আপনাকে সরকারকে এই সাপেক্ষে। কিন্তু তবু এই প্রজা হিন্দুরাই জমিদার হিন্দুর বয়ানটা খাইল, যেন জমিদার উচ্ছেদ হতে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা? জমিদার হিন্দুরা জানো বা প্রজা হিন্দুরা জানো বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অদ্ভুত একটা কাণ্ড। মানে এথনিক ক্যাম্পেইনটা কি জিনিস দেখেন, হিন্দু মুসলমান ক্যাম্পেইনটা কেমন অদ্ভুত। যে জমিদারের উচ্ছেদের জন্য সে জমি পাইল, বাংলাদেশের যত হিন্দু আছে এরা সবাই জমি পাইছে ওই একই আইনে, একই ৫১ সালের আইনে। কিন্তু একই কারণে ওই ৫১ সালের পর থেকে জমিদার হিন্দুর যে বয়ানটা, এখানে হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলা হয়েছে, হিন্দুর স্বার্থের বিরুদ্ধে কথা বলা হয়েছে। সো পুরানা হিন্দু প্রজা তোমরা আসো, উঠে আসো, এখন আন্দোলন করো। এই আন্দোলনটাই পরিণত হয়েছিল কমিউনিস্ট আন্দোলনে, এবং তারা সকলে কমিউনিস্ট পার্টিতে জয়েন করেছিল এই জন্য যে কমিউনিজমের মধ্যে ধর্ম কোপানো জায়েজ আছে, তাহলে তারা কমিউনিস্ট হয়ে গেলে পরে মুসলমানদের কোপাইতে পারবে। এই জন্যই তারা জিনিসটাকে প্রেজেন্ট করে হিন্দু ভার্সেস মুসলমানের একটা কালচারাল ঝগড়া যেন বা একটা ফাইট, কালচারাল ফাইট যেন বা এটা। এবং এটা হিন্দু প্রজারা, পুরাতন হিন্দু প্রজারা কিন্তু এটা খাইছিল, খাইয়ে লাভ হয় না, দলে দলে দেশ ত্যাগ করতে হয়েছিল। আদারওয়াইজ ৫১ সালের জমিদারি উচ্ছেদের সাথে হিন্দু প্রজাদের তো উৎখাতের কোনো কারণ নেই, তারা দেশ ছেড়ে যাবে কেন? কিন্তু এইটাই ঘটেছিল। সো এটার সাথে রিলেটেড এই তখন থেকে ইন্ডিয়ানরা, আমি বারে বারে বলে আসতেছি যে আরেকটা জিনিস, যে বোধ কংগ্রেসও ছিল হিন্দুত্ববাদী। অনেকে মনে করতেছে বোধহয় মোদি প্রথম হিন্দুত্ববাদী, না, এটা ভুল। কংগ্রেস যেদিন থেকে জন্ম হয়েছে ১৮৮৫ সালে, তখন থেকে এটাই হোল আইডিয়াটাই এটা হিন্দুত্ববাদী আইডিয়া।
ফলে কংগ্রেস একটা একইভাবে মোদির মতনই একটা হিন্দুত্ববাদী, খালি সে নিজেকে একটা সফট প্রেজেন্টেশন করে, সরাসরি বলতে চায় না, সো কল্ড একটা সেকুলারিজম জামাকা দিয়া আড়াল করতে চায় নিজের চেহারা পরিচয়টা, যেটা এখন আপনারা দেখতেছেন শশী থারুর বক্তব্য দিয়ে। দেখেন মোদি কিন্তু একটা কথা বলে নাই, এখন শশী থারুর কথা বলতেছে। শশী থারুর কংগ্রেসের এমপি কেরলার, এখন তার কথাটাই মনে হচ্ছে মোদির কথা। এটা অদ্ভুত সম্পর্ক না এটা? এই মিলটা কেন? এই মিলটা এই জন্য যে এটা সবসময় আসলে একটা শর্ট ভার্সন আর হার্ড ভার্সন, এই হলো তফাৎ দুই হিন্দুত্বের। এনিওয়ে, মূল যে কথা বলতেছিলাম, তাহলে তাদের কাছে পাকিস্তান একটা সবসময় একটা এনিমি স্টেট, এনিমি স্টেট, এনিমি স্টেট। কেন এটা একালে মোদির কাছে এত প্রিয়, এত টেস্টি? কারণ যত বেশি মুসলমান পাইতে পারবে, পাকিস্তানের বিরুদ্ধে বলতে পারবে, ততই এটা প্রতিষ্ঠিত হবে, ততই তার হিন্দু ভোট জড়ো করা, তার দেশের ভিতরে পোলারাইজেশন, সে হিন্দু ভোট বলে সবাইকে বিজেপিকে ভোট দিতে বলবে। ফলে মমতার পক্ষে দাঁড়ানো, এর বিরুদ্ধে কংগ্রেসের পক্ষে দাঁড়ানো ভোটারদের কাছে অসম্ভব করে তুলবে সে। সো পাকিস্তান বিরোধিতার সার কথা হলো ভোটের বাজারে মোদির একচেটিয়ার সুবিধা নেওয়া, এটা হচ্ছে মূল কথা। এটা এনিওয়ে, আমি আবার ফিরে যাচ্ছি যে কারণে আজকে প্রশ্ন দিয়ে শুরু করবো একটা, এতক্ষণ পর প্রশ্নটা বলছি আমি। প্রশ্নটা হলো এই যে ৭৪ সালে শেখ মুজিব লাহোরে গেছিল কেন? এমন এক সময় সে লাহোরে যাচ্ছে, তখনও আমরা পাকিস্তান বাংলাদেশকে স্বীকার করে নাই। এটা বুঝতেই পারতেছেন যে ৭১ সালটা গেছে যুদ্ধে, তাহলে যেই যুদ্ধে পাকিস্তান বাংলাদেশের সাথে লড়াই করছে তার অংশ মনে করছে এটাকে, বাংলাদেশকে, সেই পাকিস্তান ৭১, ৭২, ৭৩ বাংলাদেশের স্বীকার করতে কোনো কারণ নেই। ৭৪ সালে সে স্বীকার করলো কেন? আর আমরাই বা যখন আমাদের শেখ মুজিব যখন পাকিস্তানে যাচ্ছে, সেটাই বা যাচ্ছে কেন? যখন পাকিস্তান আমাদেরকে স্বীকার করে নাই স্বাধীন দেশ হিসেবে। এই বিষয়টি নিয়ে আছে কথা বলবো। ফলে এখানে যে ব্যাখ্যা আছে কমিউনিস্টদের কাছে, সেই ব্যাখ্যা নিয়েও কথা বলবো। অর্থাৎ উদ্ভট ব্যাখ্যা আছে কমিউনিস্টদের কাছে। এটা যেমন ব্যাখ্যাটি আগে বলে দিই। কলকাতার একটা ব্যাখ্যা হলো, যখন শেখ মুজিব মারা গেল ৭৫ সালে 15ই আগস্ট, তখন কলকাতার একটা ব্যাখ্যা উঠে আসলো। যেদিন থেকে শেখ মুজিব লাহোরে গেছে, ওই লাহোরে গিয়েই তো উনি মারা গেলেন। এই মুসলমানদের সাথে, এই যে পাকিস্তানের সাথে, পাকিদের সাথে মিলতে গেছে, ওই জন্য তুমি এখন খুনে গেলেন। অদ্ভুত না? কিসের সাথে কি? ওকে, আমি এখন অদ্ভুত কথা বলে শুরু করব। শুধু শেখ মুজিব না, হোল ইন্ডিয়া চাইছিল যে শেখ মুজিব যাক, পাকিস্তানে যাক। এটা শুনে অনেক অবাক লাগবে। পাকিস্তানে গিয়েছিল কি করে? এটাও আরেকটা অবাক করা জিনিস। পাকিস্তানে কিন্তু শেখ মুজিব যাচ্ছেন, আপনারা জানেন, ওআইসির কথা, ওআইসি ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামী। সো ওআইসি মিটিং এ যাচ্ছেন শেখ মুজিব। অনেকে ওআইসি শুনে ভাববে ৭৪ সালের, এটা কিন্তু ৭৪ সালের ওআইসি। কেন ৭৪ সালের ওআইসি আবার কি এর কি দুইটা ডানা ছিল? হ্যাঁ, অলমোস্ট তাই বলতে পারেন। এখনকার দিনে আমাদের ওআইসি, এখনকার দিনে মানে এটা কবেকার দিনে? ৭৫ সালে, ৭৫ না, আচ্ছা ঠিক আছে, ৭৮ সালের পর থেকে, ৭৮ সালের পর থেকে পরের ওআইসি আর আগের ওআইসি এক না। কি কথা কইলাম আবার, কোন কথা কই থেকে কোন কথা চলে যাচ্ছে। আচ্ছা, খালি সংক্ষেপে বলে দিই আমি। আগেকার ওআইসি ছিল, ওআইসি নেতা কারা ছিল? এই যে যখন শেখ মুজিব যাচ্ছে লাহোরে, পাকিস্তান যাচ্ছে, এই সময় ওআইসি নেতা কারা? সৌদি আরব? অনেক, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ওআইসিতে সবসময় মিডল ইস্টার্ন কান্ট্রিদের নেতৃত্বে চলছে। মিথ্যা, এটা একটা গাধাদের বক্তব্য, মিথ্যা বক্তব্য, ১০০% মিথ্যা বক্তব্য। ওআইসির নেতা ছিল ৭৪ তো বটে, ৭৩ আরো বেশি করে। ওআইসির নেতা ছিল সব কমিউনিস্ট মুসলমান নেতারা। এটা কি কইলাম আমি? হ্যাঁ তাই, স্পেসিফিক ইনফরমেশন দিই। ওআইসি মিটিং এ যখন শেখ মুজিব যাচ্ছেন, শেখ মুজিব গেলেন কি করে, কোন প্লেনে গেলেন? আপনার অনেকের হুয়ারে হুমেদিন নাম শুনছেন কিনা আমি জানি না। এটা হলো আলজেরিয়া, আলজেরিয়া, আলজেরিয়া
আলজেরিয়া, বুঝতে পারছেন এটা আফ্রিকায় পড়ছে বটে, বাট মুসলিম কান্ট্রি। আলজেরিয়া আগে উপনিবেশ ছিল আসলে ফ্রান্সের। তাদের উপনিবেশে মুক্তি ঘটেছে 60-এর দশকে। এই মুক্তিটা হওয়ার পরে তার যে বিপ্লবী নেতা, স্বভাবতই সে বামপন্থী, কিন্তু ন্যাশনালিস্ট বলতে পারে, সেকালে ন্যাশনালিস্ট মানে সে প্রো সোভিয়েত, ফলে ওই অর্থে বামপন্থী। ঠিক যেমন আপনার সাদ্দাম বা জামাল আবদেল নাসের, কিন্তু ওদের ভাষায় জ না দিয়ে জকে গ উচ্চারণ করা হয়, তাই গামেল আবদুল নাসের বলা হয়। ইজিপশিয়ান প্রথম প্রধানমন্ত্রী, যে পোস্ট মানে ব্রিটিশের চলে যাওয়ার পরে যে আফ্রিকা বা ইজিপ্টের প্রথম নেতা হলো নাসের। এই নাসেরের যে ইজিপ্ট, এই নাসের হলো প্রথম জাতীয়তাবাদী নেতা, যিনি জাতীয়তাবাদের কারণে আস্তে 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 সোভিয়েত ব্লকে ঢুকে গেছেন। এই যুগ ছিল সেটা। সেই যুগের আলজেরিয়ার নেতা ছিল আসলে বুমেদিন হুয়ারে বুমেদিন, এরকম একটা নাম তার। বুমেদিন তার দেশ থেকে প্লেনে করে আসতেছিলেন লাহোরে ওআইসি মিটিং এ যাওয়ার জন্য। কেন? তৎকালীন বড় বড় নেতা ছিল, মূল নেতা ছিল ওআইসির আলজেরিয়ার বুমেদিন, গাদ্দাফি। বুঝতে পারতেছেন কার কথা বলছি আমি? সো যারা সোভিয়েত ব্লকের ইসলামিস্ট নেতা, ইসলামী রাষ্ট্রের নেতা, ইসলামী দেশের নেতা, মূলত তারাই ছিল লিডার। আর সৌদি আরবে কাজ কি ছিল? সৌদি আরবে কাজ করলে বড় হুজুরা যেটা বলে ওটার জন্য টাকা জোগাড় দাও। সৌদি আরবে এটা করে মনে করতো যে আমি খুব বিরাট কাজ করছি, আমি ওদের সাথে আছি। এবার বুঝতে পারছেন? সো 74 সালের ওয়াইসি মানে হলো এটা হুয়ারে বুমেদিন গাদ্দাফিদের এই যে বিপ্লবী নেতা, এই বিপ্লবী নেতাদের ওয়াইসি এটা। ফলে উল্টো পাল্টা বুঝবেন না, কিন্তু ওয়াইসি বলে মুসলমান মিডিল ইস্ট, এগুলা নাকশিটকানি ছাড়েন, ফ্যাক্সের দিকে আসেন, ঐতিহাসিক ফ্যাক্স বোঝার চেষ্টা করেন। আসলে আমি কোন সময় কথা বলছি না, এই জিনিসটা থাকে নাই। 74-এর এই যে রমরমা যুগটা ছিল হুয়ারে বুমেদিনদের জাতীয়তাবাদী, মানে যেটাকে বলা হতো আরব লীগ। আরব লীগের নেতা কারা ছিল? এই যে বুমেদিনটা, গাদ্দাফি, নাসের, এরা হলো আরব লীগের অরিজিনাল নেতা। সব বামপন্থী, তখন অ্যান্টি আমেরিকান। কেন আমেরিকান হয়েছিল এটা খালি সংক্ষেপে বলবো, আমি ডিটেলে যাব না। মনে রাখবেন 1973 একটা বিশেষ যুদ্ধ। কিসের যুদ্ধ? প্যালেস্টাইনের যুদ্ধের সেকেন্ড যুদ্ধটা হলো 1973। ফার্স্ট যুদ্ধ 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ, মানে ইসরায়েল রাষ্ট্র গঠনের পরে যে প্রথম আরবদের দিক থেকে আক্রমণ, 3টা যুদ্ধের উপর থার্ড। সেকেন্ড যুদ্ধটা হচ্ছিল সম্ভবত 66 থেকে 69-এর সময়। আরব ইসরায়েলের 3য় যুদ্ধ এটা, এবং খুব শোচনীয়ভাবে পরাজিত হয় আরবরা। এরপরেই তারা যেটা করে রাগের চোটে, আরব মানে যারা হাতে তেল আছে, তারা আমেরিকা আর তার গোষ্ঠীকে তেল বেচা বন্ধ করে দেয়। মানে পরিণতি কি ছিল? আসলে পরিণতির দিকে বাকিটা বুঝে যাবেন। তেল ছিল তখন $3 এক ব্যারেল, এই তেল চলে গেছিল $30। 10 গুণ দাম বেড়ে গেছে। ফলে হোল ওয়েস্টার্ন ইকোনমি যেটা দাঁড়ায় আছে তেলের উপরে, এই ফুয়েলের উপরে দাঁড়ায় আছে, তারা একেবারে নাকানি চুবানি অবস্থা। যুদ্ধে হেরে গেছে আরবরা, কিন্তু শেষের দিকে গিয়ে তেল অবরোধ দিয়ে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। যারা যারা প্রো আমেরিকান বা আমেরিকান বন্ধু, সেসব দেশকে তেল বেচতে হবে না, এই সিদ্ধান্ত নিয়েছে। না, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিটা হলো এই যে প্রত্যেকটা দেশ তো আবার তেল বেচে তো দাঁড়ায় আছে, তাদের ইকোনমি তো তেল বেচার ইকোনমি। এখন তেল না বেচতে পারলে তাদের ইকোনমিও তো কষ্ট করেছে, কিন্তু তারা কষ্ট স্বীকার করে কাজটা করেছিল। সংক্ষেপে বলতেছি, এইটারই পরিণতি হলো কিসিঞ্জারের মিডল ইস্ট পলিসি। এইটাই উত্তর হলো যে ইসরায়েলকে কেন ওরা কাছে ডেকে নিল আরো বেশি করে, এবং মুসলমানদের বিরুদ্ধে কে খাড়া করলো, যে এটা দিয়ে একমাত্র শাস্তি দিতে পারি আমি মিডল ইস্টকে, তেলটাকে কন্ট্রোলে আনতে পারি। এই সব কিছু এখান থেকে শুরু হয়েছে। আরেকটা লাস্টে বলবো, আমি খুব সংক্ষেপে এগুলো ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। 1978 সালে আরেকটা বিখ্যাত চুক্তি হয়েছিল। 1978 সালে, 1978 সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এর আশেপাশে হবে আর কি। চুক্তিটার নাম শুনে রাখেন, বাকিটা এক্সাক্ট সালটা বের করে, আমার ধারণা 1978। এটা হলো ক্যাম্প ডেভিড চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তি। এই চুক্তিটা দিয়ে একদম আমেরিকানরা সিল মেরে দেয় আরবদের উপরে। ক্যাম্প ডেভিড। ওহো,
ক্যাম্প ডেভিড। আচ্ছা, একটা কথা বলে রাখি, এনি ডেভিড মানে কিন্তু ইসরায়েল, এটা মনে রাখবেন আপনারা। এই শব্দটা ইসরায়েলি শব্দ, মানে বুঝতে পারছেন, তোরা টোরা হ্যান ত্যান ওসব জায়গা থেকে আসছে। ডেভিড নামটা বেশি করে থাকে ওদের, ডেভিড নাম দেখলেই বুঝবেন যে এটা ইহুদি। ওকে, ক্যাম্প ডেভিড চুক্তি যেটা হয়েছিল, এই ক্যাম্প ডেভিড চুক্তিটা সাইন করে নিয়েছিল আমেরিকানরা উৎসাহে, প্রেশার দিয়ে। কাকে? প্যালেস্টাইনিদেরকেও প্রেশার, যতটা আরবদের উপরে দিয়েছিল। এইটাই হলো নতিজা, এবং এইটা দিয়ে সে ইজিপ্টকে একদম আলাদা করে দেয় ওই আরব আরব লীগ বা আরব ইসলামী ঐক্য সংস্থা এগুলোর বলে। ইজিপ্ট যে এত বড় একটা লিডার ছিল, যে সবচেয়ে বেশি প্যালেস্টাইনের জন্য নিজেদের ব্লাড, নিজেদের অর্থ খরচ করছে, তাদেরকে কমপ্লিটলি এখান থেকে সরাই নিয়ে গেছিল আমেরিকানরা। ওকে, আমরা মূল কথা শুরু হয়ে গেছি অনেক দূরে। আমি খালি অফসাইডের কথাগুলো বলে রাখলাম এই জন্য যে 73-এর যুদ্ধ খুব ইম্পর্টেন্ট ছিল। 73-এর যুদ্ধ থেকে, এখান থেকে 78-এর যুদ্ধ, এরপরে প্যালেস্টাইনদের পক্ষে থাকার মতন কোনো আরব দেশ নেই। আরব লীগ ভেঙে যায়। আরব লীগের দেশগুলো আগে বলতো আমরা আরব দেশ, আরব জাতীয়তাবাদীর দেশ। এই যে আরব জাতীয়তাবাদ বলে একটা শব্দ সৃষ্টি হয়েছিল। আর এখন সিরিয়ার কথা জানেন, সিরিয়া মনে করতো আমরা তো আরব জাতীয়তাবাদী দেশ। সিরিয়ার এই যে আসাদের বাপ আসাদ, এখন যে প্রেসিডেন্ট আসাদ রিটায়ার করে গেল বা ক্ষমতা ছেড়ে গেল, তার বাপ আসাদ ছিল তখন। সেকালে সে মনে করতো এ হলো সবার আগে বিট্রিয়ার প্যালেস্টিনদের সাথে। সে বলে আমার এখন সিরিয়ান জাতীয়বাদী হইতে হবে, আমি আর আরব জাতীয়বাদের লোক কেউ না। এমনকি সিরিয়ান আরব জাতীয়তাবাদের এমন হয়েছিল যে আর তারা একই রাষ্ট্র, ইজিপ্ট আর আমাদের ইরাক, আমরা আরব আরব রাষ্ট্র, আমরা এটাও বলা শুরু করেছিল মাঝে। সেখান থেকে তারা পশ্চাদপসরণ করতে করতে আমরা ইরাকি জাতীয়বাদী, আমরা ইজিপশিয়ান জাতীয়তাবাদী, আমরা আর কেউ আরব জাতীয়বাদী না, এটা হয়ে গেছিল। আর সবসময় মনে রাখবেন, আরব জাতীয়বাদের পিছনে তখনকার পোলারাইজেশনের যুগ, ঠান্ডা যুদ্ধের যুগ, একদিকে সোভিয়েত, একদিকে আমেরিকা। সো আপনি কোন দিকে ভাই? আপনার ব্লকটা কোনটা? আমরা হলাম সোভিয়েত ব্লক। সো এই যারা আরব জাতীয়বাদ মানে হলো সোভিয়েত ব্লকের রাষ্ট্র। কারণ আপনার আমেরিকার বিরুদ্ধে লড়তে গেলে অস্ত্র লাগবে, অস্ত্র কে দিবে? সো অস্ত্রের সোর্সের জন্য অন্তত সোভিয়েত পক্ষে আপনার নীতি হয়েছে। ফলে এরা সবাই সোভিয়েত পক্ষের লোক ছিল। এই অর্থে তারা বামপন্থী, এই অর্থে তারা জাতীয়বাদী, এই অর্থে তারা প্রগতিশীল, এই সবই বলতে পারেন আমরা। এই প্রগতিশীলদের নেতৃত্বে ছিল আসলে ওআইসি। আমার এতক্ষণ বলার কথা উদ্দেশ্য এটা। এই জন্য বুমেদিন যখন পাকিস্তানে যাচ্ছে কথা বলার জন্য ওআইসির মিটিংয়ে, যাওয়ার পথে সে শেখ মুজিবকে বাংলাদেশ থেকে নিয়ে লাহোরে যাচ্ছে, এবং এটা সব অ্যারেঞ্জ কিন্তু আগে থাকতে। ওই সোভিয়েত সূত্রে শেখ মুজিবের সাথে কথা হয়েছে, আমাদের ভুট্টোর সাথে কথা হচ্ছে, সব ঠিকঠাক করে দিবে, তারা স্বীকৃতি দিয়ে দিবে। ফলে আপনারা চিন্তা করেন, আমাদের ভরসা রাখেন, আমরা প্রগতিশীলরা আছি না, আমরা আরব জাতীয়তাবাদীরা আছি না, সব ঠিক করে দেবো। ফলে এই এসে শেখ মুজিবকে উঠে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে তার নতিজা। আরো আছে, আসবে ধীরে সুস্থে। আমি এখন ধীরে সুস্থে কিছুগুলা মানে একধারে খুব দ্রুত বলে যাই, এই সময়কার কিছু ঘটনা বলি, হিস্টোরিক্যাল ফ্যাক্টস গুলা, সাল সময়কালটা বোঝানোর জন্য। যেমন কোত্থেকে শুরু হয়েছিল এটা, আমরা তো 74 সালে দেখতেছি ফেব্রুয়ারি মাসে 22 ফেব্রুয়ারি শেখ মুজিব যাচ্ছে ওআইসি মিটিংয়ে, প্রথম 71 সালের পরে প্রথম পাকিস্তান যাচ্ছে। সেখান থেকে আসছে, এটা শুরু হলো কি করে? এই যে ডাল গলা বা বরফ গলা যেটাই বলে না কেন, এটা শুরু হলো কেন? শুরু হলো যেখান থেকে, সেটা হলো যে ইন্ডিয়াও চাচ্ছিল যে পাকিস্তানের সাথে 71-এর যুদ্ধটা যে শেষ হয়েছে, এটা তো তাদের যুদ্ধ, শেষ হলে পরে এখান থেকে যে সুবিধা দেওয়া হয় আদায় করে নিই। প্রথম হয়েছিল, যুদ্ধের পরে যেটা হয়, উভয় পক্ষে যখন যুদ্ধ লাগে তখন কেউ কারো এক একটা অঞ্চল দখল করে বসে আছে। দুই একটা গাঁও ইন্ডিয়ানদের কবলে চলে গেছে, পাকিস্তানি ভূমি, দুই একটা ইন্ডিয়ান ভূমি পাকিস্তানদের কবলে রয়ে গেছে। তো এগুলো সাফা করে একটা সেটেলমেন্টে চাচ্ছিল ইন্ডিয়ানরা, ফলে ইন্ডিয়া পাকিস্তান দুজনেই, ফলে এগুলো সেটেলমেন্ট হয়েছিল। এই সেটেলমেন্টের নামই হলো প্রথমবারকার না ওই সময়কার সিমলা এগ্রিমেন্ট। সিমলা এগ্রিমেন্ট অনেকগুলো আছে, সিমলাতেই অনেক চুক্তি সই হয়েছে, ফলে সিমলা এগ্রিমেন্ট বলে একটার সাথে একটা আবার মাথায় ফেলবেন না, এটাকে সিমলা এগ্রিমেন্ট বলা হয়। খালি সময়টা খেয়াল রাখবেন, একই সময় সবগুলো ঘটে নাই। এই আলাপটা হচ্ছে ইজ এ বায়োলেটারাল পিস ট্রিটি এন্ড ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সাইন্ড বিটুইন ইন্ডিয়া আর পাকিস্তান অন 2 July 1972.
কোথায় সই হচ্ছে? এটা সিমলা। সিমলাটাকে, সিমলাটা এখনকার যে ওদের ওদের হিমাচল প্রদেশ যেটাকে বলে, হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা। হিমাচল প্রদেশটা আবার কোথায়? এটা যদি উত্তরে হয় দিল্লি বা উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের কোনায় পাহাড়ি এলাকায় হলো হিমাচল প্রদেশ, ওই এলাকাটা হিমাচল প্রদেশ বলা হয়। এনিওয়ে, সো হিমাচল প্রদেশে এই জন্য ওখানে ওটার হিমাচল প্রদেশের রাজধানী বোধহয় সিমলা, বা না, বড় শহরটা হলো সিমলা। এই জন্য ওখানে বসে আলাপ হয় বলেই এটাকে সিমলা চুক্তি বলা হয় সাধারণত। ওকে, কবে হচ্ছে এটা? 72 সালে, খেয়াল রাখবেন, জুলাই মাসে, মানে যুদ্ধ শেষ হওয়ার 6-7 মাসের মধ্যে। সেকেন্ড, এটা গেলে একটা চুক্তির বর্ণনা দিলাম, সময়টা বললাম। সেকেন্ড ইন্টারেস্টিং, সেকেন্ডটা বলছে দিল্লি এগ্রিমেন্ট। এটা কবে হয়েছে এবং কে কে ছিল এটা? এই এগ্রিমেন্টটা ট্রাইল্যাটারাল, মানে 3 দেশীয়, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। তখন তো বাংলাদেশকে স্বীকার করে নাই পাকিস্তান, কিন্তু ত্রিদেশীয় চুক্তি হচ্ছে, কিন্তু এটা ইন্টারেস্টিং। মূলত চুক্তিটা হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের। তো যেহেতু যুদ্ধ একটা শেষ হচ্ছে, ফলে বাংলাদেশ তো জড়িয়ে আছে, ফলে সেই জন্য এই এগ্রিমেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিচ্ছে। যদিও থেকে ইন্টারেস্টিং হলো, পাকিস্তান আমাদেরকে তখনও স্বীকার করে নাই স্বাধীন রাষ্ট্র হিসাবে। সো এই এগ্রিমেন্ট হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে। কোথায়? দিল্লিতে। কবে? 28 আগস্ট 1973। খেয়াল করে, এটা কিন্তু 1973-এর আর্গুমেন্ট, চুক্তি। আমি এই চুক্তির ধারাবাহিকগুলা দেখাই বলতেছি, এইটাই আলটিমেটলি লাহোর, শেখ মুজিবের লাহোর ভ্রমণ, এবং ফাইনালি 74 সালে পাকিস্তানের বাংলাদেশকে স্বীকার করে নেওয়া। ওখান থেকে এগুলো আসছে আসলে। তাহলে এখন আসছে, আমরা প্রথমে দেখছি আমরা 1972-এ শুরু হয়েছে চুক্তিগুলা। 1972-এ ইন্ডিয়া পাকিস্তান, 1973-এ দিল্লি এগ্রিমেন্টে আসছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তিনটা দেশের মধ্যে চুক্তি হচ্ছে। ডাল গলতেছে আসলে বিষয়টা আস্তে আস্তে আগাচ্ছে কি করে। এইবার একটা খুব মারাত্মক সরাসরি চুক্তি, এটা আইসিআরসি মানে রেড ক্রসের আন্ডারে হয়েছে চুক্তিটা। কেন? ওই এই চুক্তিটাই ছিল আসলে, আপনারা জানেন যে 1,93,000 বোধ হয় পাকিস্তানের আর্মি বাংলা, ওই যে সারেন্ডার, আপনারা যেটা আমাদের রমনাতে যে সারেন্ডার দেখেন, সরওয়ার্দিতে যে সারেন্ডারটা দেখেন, এই সারেন্ডারে যারা সারেন্ডার করলো, এই পাকিস্তানিরা পরে কোথায় গেল? 16 ডিসেম্বরের বিকাল থেকে বা সন্ধ্যা থেকে এরা কোথায় থাকা শুরু করলো? উত্তরটা হলো যে এদেরকে বাংলাদেশে রাখার মতন, বাংলাদেশ নিজেই সরকার বাংলাদেশে নেই, এটা তখনও থিয়েটার রোডে কলকাতায় রয়ে গেছে। বাংলাদেশে এসে গেড়ে বসে নেয় ও, এবারে এতগুলা সৈন্যকে খাওয়া দাওয়া দিতে হবে। কেন? খেয়াল রাখেন, সারেন্ডার যারা করে তাদের প্রতি আপনার দায়িত্ব হয়ে যায়, ইউ আর বাউন্ড, তাদেরকে খাওয়া দাওয়া, তাদের হিউম্যান রাইট রক্ষা করা, এই মিনিমাম নিড যেগুলা খাওয়া দাওয়া টাইপের, এগুলো পূরণ করা আপনার দায়িত্ব। তো বাংলাদেশ সরকারি যেখানে নেই সে কোথেকে দিবে? ফলে ন্যাচারালি আমরা আবার আরেকটা চুক্তি করে, ইন্ডিয়া তুমি এটা একটু দেখাশোনা করো অন বিহাফ অফ আস, এই বলে আমরা এদেরকে ইন্ডিয়ার হাতে তুলে দিচ্ছিলাম। ফলে সারেন্ডার বাংলাদেশে হচ্ছে ঠিকই, কিন্তু সারেন্ডার করা পাকিস্তানি আর্মিগুলা ইন্ডিয়ান হেফাজতে তারা বন্দী হিসেবে ছিল, যুদ্ধবন্দী হিসেবে। ঠিক আছে, এখন এই যুদ্ধবন্দীদের প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। আর এইটাই ছিল ভুট্টোর প্রতি কার কমিটমেন্ট? হেরে যাওয়া পাকিস্তান আর্মির কমিটমেন্ট। ওরা এটাই বলছিল যে কেন ওরা আগেই 10ই ডিসেম্বরের মধ্যে সারেন্ডার, 10ই ডিসেম্বর না, অ্যাকচুয়ালি হচ্ছিল 23 ডিসেম্বর প্রথম ডায়ালগটা যখন উপর। কবে? 23 ডিসেম্বর 1971। 1971 কিন্তু যুদ্ধ তখনও থামে নাই। প্রথম আর্মি গিয়ে সারেন্ডার করে ভুট্টোর সাথে কথা বলে যে আপনি ইউ টেক চার্জ। 23 ডিসেম্বর, কথা খেয়াল রাখেন, আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি, আপনি ক্ষমতা নেন। কারণ ওরা বুঝছিল যে এখন আমরা এই যে যুদ্ধবন্দী টন্দী হবে, এগুলো ওদেরকে বের করে আনতে পারবো না, মুক্তি আনতে পারবো না, যদি না কোনো সিভিলিয়ানকে দিয়ে এটা সলভ করে, ফেস করে। এই জন্য ওরা ভুট্টোকে নিয়ে আসছিল। এনিওয়ে, তার মানে এখন 16 ডিসেম্বর, এগুলো 16 ডিসেম্বর মানে এটা অ্যারেঞ্জ। 3 তারিখের পরে যেন 1 সপ্তাহ যুদ্ধে পাকিস্তান সারেন্ডার করে, এটা 1 সপ্তাহ হয়ে গেল কেন? 3 তারিখে ইন্ডিয়ানরা হামলা করে, সকল হামলা, বাট সবই তো অ্যারেঞ্জ বলতে গেলে। আসলে যে কথা বলতেছিলাম যে আসলে এই পিছনের কথাগুলো বলছি কিন্তু এই জন্য, আমাদের আসল সাবজেক্ট কিন্তু শেখ মুজিব কেন গেছিল সেটাকে বোঝানোর জন্য। তার পিছনে আরো কিছু কথা আছে, সেটা পরে বলবো, এখন বলছি না, রহস্য রাখার জন্য আসলে। সো যে এটা এখনকার প্রসঙ্গ, সেটা হলো আইসিআরসি মানে রেড ক্রসের আন্ডারে এই চুক্তিটা হচ্ছে, যেহেতু রিপেটেশনের ব্যাপার আছে, বন্দীদের ছাড়ার ব্যাপার আছে, সেগুলো কারো না কারো কোনো ইন্টারন্যাশনাল বডির আন্ডারে তো করতে হবে এটা। এই জন্য এটা
রেড ক্রসের আন্ডারের চুক্তিটা হচ্ছে ওই 193 জনের ভাগ্য কি হবে। ওই চুক্তিটা হচ্ছে এপ্রিলের 9 কিন্তু 1974, অর্থাৎ রিপ্যাট্রিয়েশন, এই যে পাকিস্তানি যারা সৈন্যরা আটকে রাখা ছিল ওদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয় সবাইকে। 74 পর্যন্ত বন্দী ছিল ইন্ডিয়াতে। 74 কবে? এপ্রিল মাসে। বলা হচ্ছে রিপ্যাট্রিয়েশন অফ প্রিজনার অফ ওয়ার। এই যে প্রিজন অফ ওয়ার কথাটা এটা লিগ্যাল টার্ম, কিন্তু প্রিজন অফ ওয়ার মানে যে যুদ্ধবন্দী যাদেরকে বলি আমরা, যাদেরকে রক্ষা করতে আপনি বাধ্য। প্রিজন অফ ওয়ার অ্যান্ড সিভিলিয়ান ইন্টার্নি ডান অ্যাট নিউ দিল্লি এপ্রিল 9, বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের এগ্রিমেন্ট এটা, ঠিক আছে? কবে হচ্ছে ওটা? এপ্রিলে হচ্ছে এটা, 74। ওকে, এবারে ডাইরেক্ট চলে আসি যে জায়গাটায়, সেটা হলো যে পাকিস্তান কবে ফর্মালি আমাদেরকে স্বীকার করে নেয় অ্যাজ এ স্বাধীন দেশ। ও আর এখন পাকিস্তানের একটা অংশ নয়, স্বাধীন দেশ হিসেবে স্বীকার করে নেওয়ার চুক্তিটা হয় 22 ফেব্রুয়ারি 1974। ওই একই 1974, কিন্তু এটা আর একটু আগে 1974 22 ফেব্রুয়ারি পাকিস্তান স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই আর আমার অংশ নয় এখন। আর এই জন্য এইটাই হয়েছিল, শেখ মুজিব যখন ফোন মানে উড়ে গেছিল লাহোরে, ওই সময় এটা হয়েছিল। ওই যে তারিখটা খেয়াল করেন, 22 ফেব্রুয়ারি, ও তো 21 তারিখে গেছিল পাকিস্তানে। শেখ মুজিব 21 তারিখে গেছিল, 22 তারিখে পাকিস্তানের স্বীকৃতিটা দিচ্ছে। কেন দিচ্ছে ওই সময়, কেন, এটার ব্যাখ্যাটা আমি পরে দেবো। ওইটা হচ্ছে রহস্য জায়গাটা, এইটা সবচেয়ে ইন্টারেস্টিং। কিন্তু এগুলো আমি বলতেছি এখনো, মানে যেখানে যাবো আমরা তার পূর্ব প্রস্তুতিমূলক ফ্যাক্টস এগুলো বলতেছি আমি এখানে। তো যেটা বলতেছিলাম যে, হ্যাঁ আচ্ছা, তাহলে লাহোরে যাওয়ার সময় এটা হলো আসলে কিসে? ওয়াইসি সামিটকে সামনে রেখে, ঠিক আছে? এইবার এর পাল্টা ভিজিটে আসলো কে? আমাদের ভুট্টো নিজেই বাংলাদেশে আসলো। শেখ মুজিব তাকে খুবই আন্তরিক মানে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে নিয়ে আসলো। আর তত ইন্ডিয়ানদের এই যে লো লেভেল পেটি হিন্দু যারা, কলকাতার হিন্দু যারা, তারা এটা নিয়ম করে আর নানা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু কেউ স্বীকার করতে অস্বীকার করতেছে না, কিন্তু লুকায় ফেলাচ্ছে যে ইনফরমেশনটা, যে এইটা যে 72 সাল থেকে একটার পর একটা চুক্তি হচ্ছে, আপোষ চুক্তি হচ্ছে, এবং এরই কনক্লুশন যে এখানে পৌঁছাচ্ছে, এরই কনক্লুশনে যে এইবার ভুট্টো পাল্টা ভিজিটে আসতেছে বাংলাদেশে ওই একই 74-এ। কবে আসতেছে ভুট্টো বাংলাদেশে? আসতেছে যেটা লাল গালিচার সম্বর্ধনা পাচ্ছে জুন মাসে, জুন 74, 1974। ঠিক আছে? আর এই 74-এ এসে কিন্তু সাবার শুধু গিয়ে দোয়া মাংতেছে, এবং তার সেই বক্তৃতাটা আপনি এখনো ভিডিওতে পাবেন, মানে ইউটিউবে পাবেন, কিন্তু এক্স্যাক্টলি কি বলেছিল। ফলে ওই বক্তৃতার পরে, এই স্বীকৃতির পরে, এবং সে বলেছিল এটা ভুল হয়েছে, এবং অনেকটা ইসলামী শব্দ বা আরবিক শব্দ দিয়ে উচ্চারণ করেছিল, এটা যে ভুল হয়ে গেছে এটা সরি বলতেছে তারা, এরকম। এনিওয়ে, সো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এইটার পরে আবার পাকিস্তান কেন আমাদের স্বীকার করে নাই, মাপ চাইতে হবে। এগুলা হলো জাস্ট চুলকাই দেওয়া, আরেকবার মোদিকে যেন সে হিন্দুত্ব রাজনীতি করতে পারে, হিন্দু ভোটার তার বাক্সে ঢুকাইতে হবে, এটা রাজনীতি ছাড়া কিছুই না আসলে। এনিওয়ে, আসল জায়গায় যখন আমরা যাব, কেন শেখ মুজিব লাহোরে গেলেন, এইবার আমরা প্রসঙ্গটাই বদলে দেবো আসলে। এতক্ষণ যার মধ্যে ছিলাম আমরা, এটা থেকে সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ। কেন এটা বাংলাদেশের জন্য একদম মরা বাঁচার বিষয় ছিল, খুব সিরিয়াস কথা বলেছেন। ইয়েস, বাংলাদেশের জীবন বরণের সমস্যা ছিল এটা। শেখ মুজিব যদি না যেত, বাংলাদেশের ইকোনমি রাইজ করতো না। কখন? 74 সালে সে করতেছে, যখন আমরা এই তো জুন, মানে অলরেডি দুর্ভিক্ষ কিন্তু আশি করা শুরু করছে। কেন গেছিল এখানে? প্রধান এবং 1 নম্বর কারণ আমরা কেউ জানি না ব্যাপারটা। আচ্ছা, এই যে আমরা গাড়ি ঘোড়া চলি, আরাম তো লাগেই, ইভেন যদি ট্রেনেও চড়ি, ট্রেনের পিছনেও তো সেই তেল আছে, তেল 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 ছাড়া গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না, চাক্কা মানে তেল, ট্রেনের ইঞ্জিনে ওই তেলই লাগে, ডিজেল ইঞ্জিন এগুলো।
হতে পারে ডিজেল দিয়ে, জেনারেটর দিয়ে, বিদ্যুৎ দিয়ে চালাইতেছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা তেল। আর রাস্তাঘাটে যত কিছু চলে সব তেল। এত তেল তেল করতেছি কেন? এটা ঝপ করে উল্টা তথ্য দিয়ে। আচ্ছা, তেল কেনার টাকা পাই কোথায় আমরা? স্বভাবত তেল কেনার টাকা মানে ফরেন কারেন্সি লাগবে, ডলার লাগবে, সেটাকে পরে কনভার্ট করে আপনি সৌদি রিয়াল বানাই নেন, অসুবিধা তো নেই। কিন্তু তেলের দামটা সবসময় ডলার ব্যাক, ডলারে পে করতে হবে আপনাকে। তেল মানে ডলার অ্যাকচুয়ালি। এখন আচ্ছা, ঋণ পাওয়া যায় না, তেল কিনার ওয়ার্ল্ড ব্যাংক দেয় না? এটা হচ্ছে সেই বোম ফাটানোর তত্ত্ব। ওয়ার্ল্ড ব্যাংক, IMF কখনো তেল বা জ্বালানি, সাধারণভাবে জ্বালানি, তেল, গ্যাস সব, এটা কেনার জন্য কোনো দেশকে একটা পেনিও ঋণ দেয় না। ঋণ দেয় না, কথা আবার বলে রাখি, না ঋণ না অনুদান। তেল কেনার জন্য কোনো পয়সা লোন দেয় না, ঋণ দেয় না IMF বা ওয়ার্ল্ড ব্যাংক। সেম গোজ টু ADB। অর্থাৎ এই যে ডোনার যারা, কম সুদের লোন দেয় যারা, মিনিমাম সুদের মানে 1%-এর নিচে সুদের যে লোন দেয়, ওদের বাসায় এটাকে ওরা বলে IDB লোন। IDB, IDB লোন। এটা হলো কম সুদের লোনটা, 1%-এর নিচে যায় সুদের হার। এই IDB লোনটা কখনোই তেল কেনার জন্য দেওয়া হবে না, হবে না। কেন? কারণ তেল ওয়েস্টার্ন প্রোডাক্ট না। তেল কার প্রোডাক্ট? তেল কোনো ওয়েস্টার্ন দেশে না, ইউরোপ না আফ্রিকা, আমেরিকায়। এখনো শ্রেষ্ঠ অন্য জিনিস এখন আমেরিকায় পাওয়া যাচ্ছে একটা তেল, স্লেট অয়েল, যেটা বলছিলাম আপনাদেরকে এক সময়। মাটির নিচে স্লেট আছে, মানে তেল জমাট বেঁধে স্লেট হয়ে গেছে, ওই তাকে আবার ভেঙে আজকাল তেল বার করা হচ্ছে, যেটা আমেরিকাতে তৈরি হচ্ছিল, তৈরি হচ্ছে আজকাল, কিন্তু দাম বেশি পড়ে যায়। তখন পড়ে যেত $70 কাছে, এখন আশা করি কিছু কমছে, কিন্তু স্টিল এটা সৌদি আরবের তেলের চেয়ে ভেরি উঁচা দাম। এটা সৌদি আরব যদি $50 তেল দিতে পারে, ওটা 70 নিচে দিতে পারবে না, এরকম অবস্থা। এনিওয়ে, আমি দিতে যাচ্ছি না এখন। মূল বিষয় হচ্ছে যে তেলের উৎস সবসময় মিডল ইস্টার্ন, এবং মিডল ইস্টার্ন দেশে সে কেন তেল কেনার জন্য এটাকে প্রমোট করবে? মানে ঋণ দেওয়ার মানে কি? আসলে ঋণ দেওয়ার মানে হলো যে বাংলাদেশ যেন আরো ইজিলি তেলটা কিনতে পারে, তার জন্য প্রমোট করে দেওয়া। তাহলে তো আমি সৌদি তেল বিক্রির জন্য প্রমোট করবো কেন আমি? হচ্ছে সোজা যুক্তি। কিন্তু যুক্তি কি তা বলবে না তারা বলে এটা আমাদের নীতি। ওয়ার্ল্ড ব্যাংক, IMF কখনো তেল কেনার জন্য আমাদের মতন কোনো দেশকে তেল কেনার লোন দেবে না। ঠিক আছে? আরো স্পেসিফিকলি বললে, আমি যদি আপনারা জানেন যে আমাদের এই যে ঘোড়াশালে যত বিদ্যুৎ প্ল্যান্টগুলো সব ঘোড়াশালে। এটা সমস্যা হচ্ছে যে এটা যে টারবাইন ঘুরে, এই টারবাইনটা প্রতি 20 বছর পর পরে এই ব্লেডটা ফালা দিতে হয়। কেন? কারণ ওর ভিতরে জলীয় বাষ্পের ভিতর দিয়ে এটা ঘুরতে হয়, ফলে এটা ইজিলি মোর্চা পড়ে যায়। আপনি যত কিছু ভালো স্টিল দিয়ে বানান না কেন, এই টারবাইনটার ব্লেডগুলা মোর্চে পড়ে যাবে, ফলে এটা ভেঙে আবার নতুন করে বসাইতে হবে। ফলে রিনোভেশনে একটা খরচ, ব্যাপক খরচ। ফলে এই কাজে লোন ওয়ার্ল্ড ব্যাংক দিবে না। কিন্তু খেয়াল করিনি আগে তো মনে করছি বাংলাদেশে যা লাগে সবকিছু তার ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয়। নো, এরপরও চিপে চিপে কখনো কখনো একেবারে না পারতে দিছে। 2000 সালের পর থেকে এটা অ্যাবসলিউটলি নট। 2000 সালের পর থেকে এটা একটা পেনিও দেয়নি। 2000 সাল পর থেকে ওয়ার্ল্ড ব্যাংক কিছু দেয় নাই, একদম না করে দিছে। জ্বালানি মানে না, ওয়ার্ল্ড ব্যাংক কোনো লেন দেবে না জ্বালানি বিষয়ক কোনো কাজে, এনার্জি বিষয়ক কোনো কাজে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের নীতি। কেন? একদম ব্রডলি খেয়াল রাখেন, এইটা তাদের পণ্য না। মেইনলি আমরা কিনে থাকি সৌদি আরব বা মিডল ইস্টার্ন দেশের তেল, সৌদি আরব, কুয়েত বা কাতার, মূলত 3টে জায়গা থেকে আমরা তেল কিনে থাকি সোফার। এরা আমাদেরকে লোন দেয়। লোনটা কেমন তাও আপনাদের জেনে রাখা ভালো আছে। এটা করে কি, 3 মাসে যা লাগবে তেল আমার, ওই তেলটা আমাকে বিনা পয়সা দিবে, লোন দিবে। এই লোনের ব্যবস্থাটা কে করে দেয়? ভয় পায় না, IDB। এই IDB কিন্তু অন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটাও একটা ডেভেলপমেন্ট ব্যাংক, এটাও একটা ওয়ার্ল্ড ব্যাংক। ডেভেলপমেন্ট মানে বুঝতে পারছি, কম সুদের ঋণ যারা দেয় ওটাকে ডেভেলপমেন্ট ব্যাংক বলে। সো IDB, এই যে IDB ভবন আপনারা দেখেন,
ওরা ওদেরই পয়সা দিয়ে আইডি ভবনটা বানিয়ে দিয়ে গেছে, ওদের অফিসে ওখানে। আর এরই একটা অংশে বাংলাদেশের যত ইউএনের অফিস আছে সবাই ওটা ভাড়া নিয়েছে, আর একটা অংশে কম্পিউটার সিটি হয়েছে। এই হচ্ছে আইডিবি বিল্ডিংটা, হোল কমপ্লেক্সটা, কিন্তু পুরোটা ইনভেস্টমেন্ট এই আইডিবি আফ্রিকান। আচ্ছা, এটা কিন্তু ওআইসির আন্ডারের একটা প্রতিষ্ঠান। আপনি ওআইসি মেম্বার না হইলে আইডিবির লোন পাইবেন না। তেল কেনার লোন পাইতে গেলে পরে ওআইসির মেম্বার হইতে হবে। এবং এখন কি বুঝে আলাইছেন কি বলছি আমি, কেন শেখ মুজিব দৌড়াইছিল ওআইসি মেম্বার হওয়ার জন্য? আমাদের তেল কেনার টাকা কে দিবে? স্বাধীন করছেন দেশ, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক লোন দেবে না এই খাতে। আর এমনি আমাদের বীর তাজউদ্দিন তো না না না, ওয়ার্ল্ড ব্যাংক এই সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখা মানে, যদিও 73 সালে মেম্বার ঠিকই হয়েছে, কিন্তু লোন টোন নেবে না, দাঁট আছে। আর শেখ মুজিব বুঝছে যে প্রবলেমটা কি, আমি তেল আমদানি করবেন, এখন ডলার কই, লোন দিবেন, লোনই তো দিবে না, ওয়ার্ল্ড ব্যাংকে দিবে না, আইএমএফ দিবে না, এডিবি দিবে না, এগুলো কেউ দিবে না। তাহলে একটাই ভরসা হলো আইডিবি। আইডিবির লোনটা তখনই পাওয়া যাবে ওআইসি মেম্বার। ওআইসি মেম্বার হতে গেলে ওআইসিতে পাকিস্তান হচ্ছে মেম্বার, পাকিস্তান বলছে দুই পাকিস্তানি তো আমি প্রতিনিধিত্ব করতে ওআইসিতে আছি, তাহলে আমি যতক্ষণ বাংলাদেশকে স্বীকার না করছে ততক্ষণ বাংলাদেশ তো ওআইসি মেম্বার হতে পারে না। এই দেখেন এখন পাওয়া গেছে মূল সমস্যাটা কোথায়। খুব ন্যাচারাল এটা, যে আমরা যদি বাংলাদেশ যদি পাকিস্তানের ওআইসি সদস্যপদ দিয়ে রিপ্রেজেন্টেটিভ একবার হয়ে গিয়ে থাকি, তাহলে যতক্ষণ সে না স্বীকার করছে বাংলাদেশের স্বাধীন, ততক্ষণ বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করে তো লাভ নেই। ওআইসি বলবে তুমি তো অলরেডি রিপ্রেজেন্টেটেড পাকিস্তানের দ্বারা, আগে ওটা সলভ করো। এবার কি বোঝা গেছে রংটা খুলছে, সমস্যাটা কোথায়? তাহলে ওআইসি মেম্বার হওয়া আমাদের জন্য জরুরি কেন? তেলের লোন, আইডিবির লোনটা যদি পেতে হয় তাহলে ওখানে যেতে হবে। আচ্ছা, আইডিবি লোনটা কেমন দেয় এবার এটা বলে দিই। ওরা 3 মাসে যা তেল লাগে আমার, তার সব বিনা পয়সায় লোনে দিয়ে দিবে, আইডিবি পে করে দিবে ওই দেশকে। আর আপনাকে এইবার পরের বার তেল নিতে গেলে 3 মাসের মধ্যে তো বেচে কিনে খাইছেন, টাকাও তুলছেন, বেচছেন যে টাকা দিয়ে দিচ্ছে, এবার ওই টাকা দিয়ে শোধ করেন, আগের তেলের দামটা শোধ করেন, এবার নতুন করে আবার 3 মাসে নিয়ে যান। এ হচ্ছে চুক্তি। আইডিবি সবসময় তেল কেনার জন্য এইভাবে লোন দিয়ে থাকে, এবং সেই অর্থে এটা বলতে পারেন আপনি তেল কেনার ডেভেলপমেন্ট লোন, তেল কেনার ওয়ার্ল্ড ব্যাংক। এটা ক্লিয়ার হয়েছে এবার? সো আইডিবি কে সবসময় মনে রাখবেন তেল কেনার ওয়ার্ল্ড ব্যাংক। অর্থাৎ মিডল ইস্টার্ন কোন প্রোডাক্ট, তেল বা গ্যাস, এটা যদি কিনতে চান তাহলে আইডিবি লোন নিবেন, আইডিবি লোন নিয়ে সেটা দিয়ে এটা কিনবেন। শর্ত হলো আপনি ওআইসি মেম্বার হইতে হবে, অর্থাৎ আপনার মুসলমান দেশ হইতে হবে, মুসলমান দেশের ফেসিলিটি হিসেবে এগুলো আপনি পাইবেন। তা আপনি 90% মুসলমান, আপনি সুবিধাটা নেবেন না, বুঝতেই পারছেন? তাহলে শেখ মুজিব কেন দৌড়ে গেছিল, কেন পাকিস্তানের স্বীকৃতিটা আমার জন্য দরকার হয়ে পড়ছিল, কেন ভুট্টো এইটার প্যাচ দিয়েই তার এই 193 জন আপনি আটকা রাখছেন, ওদেরকে মুক্ত করার সঙ্গে ত্যাগ করে দিচ্ছে। এখন আপনি ওআইসি মেম্বার হইতে চাইলে ওটার সঙ্গে সলভ করবেন, রিজলভ করবেন। আবার ওটার জন্য রিজলভ করার জন্য ইন্ডিয়া রেডি হয়ে আছে আগেই। এই যে আপনাদেরকে চুক্তিগুলো দেখালাম, 72 সাল থেকে সে পাকিস্তানের সাথে চুক্তি করতেছে, সিমলা চুক্তি করতেছে। কেন? ওটার মধ্যে লেখা আছে যে আমরা সম্পর্ক স্বাভাবিক করে ফেললাম, যার যে জায়গা দখল করেছিল এটা ফেরত দিয়ে দিচ্ছে, আর বন্দি বিনিময় করে ফেলাইতেছে, সম্পর্ক স্বাভাবিক করে ফেলাইতেছে। সে তো 72 সাল থেকে শুরু করছে, আর আমরা 74 এসে করলেই দোষ হয়ে গেল আমাদের। হ্যাঁ, আরো আপনাকে ভেঙে বলি, সেই সময় সরাসরি পাকিস্তানে যাওয়ার আগে ইন্ডিয়া সরাসরি ইন্ডিয়াকে বলছিল দেখো আমার অবস্থাটা এই, আমার তেল কিনতে হবে, তুমি তাহলে ঋণ দাও, আদারওয়াইজ আমার এখন ভুট্টোর সঙ্গে একটা আপোষ করে ফেলা চান, আমার তো পথ নাই, ঠেকাটা তো আমার। ওর 193 জন পাকিস্তানি ধরে রাখছে, এটা পাকিস্তানের ঠেকা, আর আমার ঠেকা হচ্ছে তেল কেনার ঠেকা। আমার ওআইসির মেম্বার হওয়া ছাড়া এই লোন টাইম পাবো না। কাহিনী আরো আছে, একটু পরে বলতেছি। তাহলে এই কথা যখন বলে তখন এটা তো পারতাম না, আমি নিজে খারাপ অবস্থায় আছি। ফলে ইন্ডিয়া তাতে সম্মতি দেয়, শেখ মুজিব এই সম্মতি নিয়ে ওআইসিতে গেছিলেন। ফলে সমস্ত হিন্দুত্ববাদীরা সাবধান, দালালি করবেন না, মিথ্যা কথা বলবেন না। ইন্ডিয়ান সম্মতি নিয়ে শেখ মুজিব লাহোরে গেছিল, ওআইসির মিটিং এ গেছিল।
হিস্টোরিক্যাল ফ্যাক্টস উল্টা পাল্টা করে দিয়ে ভাববেন না যে আমরা জানি না এগুলা। এবার আসেন আসল জায়গাটা যাবো আমরা সরাসরি আরো একটা বড় কারণ দেখাবো। এই কারণটা আবার সেই 73-এর আরব ইসরায়েল যুদ্ধ, তৃতীয় যুদ্ধ যেটাকে বলেছি আমি। কোন যুদ্ধ? যেটা আরব ইসরায়েলের 1973 সালের যুদ্ধ। 1973 সালের যুদ্ধে আরেকটা পরাজয় হয় আরবদের, ইসরায়েলের কাছে আরেকবার মার খায় তারা উল্টা। ইজিপ্টের এই যে মরুভূমিওয়ালা এলাকা, ইজিপ্ট আর ইসরায়েলের মাঝে বিস্তীর্ণ মরুভূমি মতন এলাকা আছে, এই পুরো এলাকাটা ইসরায়েল দখল করে নিয়েছে। ফলে 1973-এর যুদ্ধের সময় কিন্তু ইজিপ্টের লিডার আনোয়ার সাদাত, তখন আর নাই, মারা গেছে, গামেল নাসের। সো যুদ্ধের পরে ওর জন্য একটা রীতিমতন মাথা ব্যথা, হেডেক। দেশি লোক কি বলবে, ওর দেশের একাংশ ইসরায়েল দখল করে নিয়ে আটকে রাখছে। ফলে আনোয়ার সাদাত খুবই উদ্গ্রীব ছিল এটা কি করে রিজলভ করা যায়। সে নিজে ইসরায়েলের পার্লামেন্টে গিয়ে বক্তৃতা দিচ্ছে যুদ্ধের পরে। আচ্ছা, এগুলো কথা থাক, আসল জায়গাটায় আসে। 73-এর যুদ্ধে এমন কি ঘটল? 73-এর যুদ্ধের মারাত্মক যে অপরাধ, মারাত্মক যে গ্লোবাল পরিস্থিতিটা তৈরি করা, একটা আপনাদেরকে কিছুটা গ্লিম্পস দিছি যে $3 তেল $30 হয়ে গেছিল এই প্রথম। এর ধাক্কা তাহলে বাংলাদেশকেও লাগছে। এবার বুঝছেন শেখ মুজিব কি ক্যাচকিতে পড়েছিল? একদিকে তেল কেনার ডলার নাই, অন্যদিকে তেল কেনার ডলার, $3 তেল হয়ে গেছে $30। আমেরিকা কেন হোল ওয়েস্ট কাইট হয়ে গেছে তার ইকোনমি নিয়ে, এটা ডাইরেক্টলি তার ইকোনমিকে হিট করতেছে। তেলের দাম যদি বেড়ে যায়, তার তেল সমস্ত ইন্ডাস্ট্রির এনার্জির প্রয়োজনটা তেল থেকে আসতেছে। সো তেলের দাম যদি এরকম উঠে যায়, তাহলে হোল ইন্ডাস্ট্রি, হোল গ্লোবাল বিজনেস ইকোনমিকে সে এফেক্ট করে ফেলছে। কি সূত্রে? স্রেফ আরবরা রাগ করে তেল দেয় নাই, তেল বিক্রি বন্ধ করেছে আমেরিকা এবং তৎসংশ্লিষ্ট যে কোনো দেশকে। এর ধাক্কা সবাইকে লাগতেছে, বাংলাদেশকে এর বাইরে নিশ্চয়ই না। তার তো খুব ভয়াবহ কথা বলবো এখন, আরেকটা ফ্যাক্টস দিব আপনাদেরকে। আপনারা অনেকেই WFP নাম শুনছেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটা ইউএন এর আর একটা বডি। ইউএন এর আমরা বলি, ইউএন থেকে বলা হয়, এগুলোকে বলা হয় এজেন্সি। মূল ইউএন এর নানান এজেন্সি সংগঠন থাকে, বোধহয় 17টা 18টা এরকম এজেন্সি আর সংগঠন আছে, তার মধ্যে WFP একটা। WFP মূলত আসলে এটা ত্রাণ দেওয়ার সংগঠন, খাদ্য ত্রাণ, গম দেয়, সোজা কথা বললে গরিব মানুষকে বিনা পয়সায় গম দেয়। এই হলো WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ইন্টারনাল কাজটা কি করে করে ওরা, যেটা জরুরি আমাদের জানা, ওখানে লুকায় আছে বাংলাদেশের বাক্যটা। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নিজে যেটা করে, প্রত্যেক আগামী বছরের প্ল্যানটা কত খরচ হবে না হবে এরকম, প্রতি 3 বছরে কত খরচ লাগতে পারে, তার ব্যয় কত হতে পারে, তার একটা প্ল্যান নিয়ে, রাফ আইডিয়া নিয়ে, আগের বছর কত হয়েছে সেখান থেকে একটা হিসাব নিয়ে, দুনিয়ার গোলযোগ জায়গায় কোথায় বাড়তেছে, কারণ যত গোলযোগ বাড়বে রিফিউজি হবে মানে গম দিতে হবে আমাকে, ওর খাদ্য দেওয়ার দায়িত্ব WFP-র। তাহলে ও যেটা করে, প্রতি 3 বছরের টাকাটা একবারে কালেক্ট করে ডোনারদের কাছ থেকে। সো ডোনার মিটিং একটা বসায় প্রত্যেক 3 বছর পর পরে, আর ওখানে সমস্ত ডোনাররা বসে এবং ডোনাররা কমিট করে যে এবারে ধরা যাক যে টোটাল বাজেট হলো, ধরেন কথার কথা, ধরেন 100 বিলিয়ন। তাহলে এই 100 বিলিয়ন ডলারের মধ্যে, এই 100 বিলিয়ন ডলারের মধ্যে কে কয় টাকা দিবে, এবার ডোনার দেশগুলো এটা ভাগ করে নেয়। আগের বারে কে কত দিচ্ছে, বা এবার তো আপনারা কমালে হবে না, একটু বাড়াতে হবে, দেখেন খরচ বাড়তে 10% করে, সো আপনার সবাইকে 10% করে আপনার কমিটমেন্ট বাড়াতে হবে। সো ওটা হলো অ্যাকচুয়ালি কমিটমেন্ট মিটিং বলতে পারেন আপনি, ওখানে কিন্তু টাকা দিতে হয় এরকম না, মানে নেক্সট 3 বছরের মধ্যে এই কমিটমেন্টটা তারা পূরণ করবে। এইভাবে WFP টাকা জোগাড় করে। তো ন্যাচারালি ওই সময় ও 73-এর বিষয়েও একই ছিল, কিন্তু 73-এর এই যে গ্লোবাল ইকোনমিটা উল্টোপাল্টা হয়ে যাওয়ার কারণে ওই আগে যত কমিটমেন্ট ছিল 3 বছরের, এখন পিছু টান দিতেছে, না ভাই দেখেন না দুনিয়ার অবস্থা, দেখেন না দুনিয়ার অবস্থা, ভাই আমি তো কমিট করছিলাম কিন্তু আমি তো রাখতে পারছি না, আচ্ছা ওটার 20% কম দেন, আচ্ছা 50% কম দেন। বাংলাদেশ
বাংলাদেশের রিফিউজি খায় তো বেঁচে আছে কবে থেকে? 72 সাল থেকে। 71 কথা না বাদ দিলাম, ইন্ডিয়া ছিলাম তখনও রিফিউজির পয়সাই খাইছে। সবচেয়ে বড় ডোনার কিন্তু এটা ছিল, অদ্ভুত লাগবে আপনাদের শুনে, আমেরিকার ছিল সবচেয়ে বড় ডোনার। আমরা আমেরিকান টাকায় ইন্ডিয়াতে বসেছিলাম, কিন্তু ডোনার মানে আমাদের খাদ্য সাহায্যটা আসছে আমেরিকান থেকে। আমেরিকানদের নীতি পরিষ্কার, কেন এরকম হয়েছে সে ব্যাখ্যা অন্য সময় দিব। কিসিঞ্জার সবসময়, কিসিঞ্জার তখন মন্ত্রী, দুইটা মন্ত্রী বোধহয় একসঙ্গে, যতদূর মনে পড়ে আমার, একই সঙ্গে সে ওই যে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি আর পররাষ্ট্রমন্ত্রী দুইটাই তার কাছে থাকতো বেশিরভাগ সময়, কখনো উল্টোপাল্টা করতে আর কি। উনি সবসময় কিন্তু এগুলো জ্বালা দিয়ে গেছে, চালানটা সবসময় কন্টিনিউ আছে। ওকে, তাহলে আমরা ওটার ভিতরে আছি, মানে ডাব্লিউএফপির গমের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। এই ডাব্লিউএফপির গমের উপর আমরা ডিপেন্ডেন্ট একইভাবে 1972 সালে কাটাইছি, 1973 কাটাইছি। এইবার আসে কিন্তুটা, 73-এর ভিতরে এইবার শেষের দিকে ডাব্লিউএফপি আমাদেরকে জানাই দেয় খবর কিন্তু খারাপ। 74 থেকে আমরা যত কিছু কমিটমেন্ট ছিল 74 সাল থেকে, এটা আর রক্ষা করতে পারবো না, কিছু করার নেই আমাদের, মাফ করেন। কারণ আমাদের ডোনাররা কমিটমেন্ট রক্ষা করছে না, এবং তারা আগে আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। সুতরাং আমরা 74 সালে আপনাদেরকে আগের মতন গম দিতে পারবো। 74-এ দুর্ভিক্ষ হওয়ার জন্য এটাও আর একটা কারণ, ডাব্লিউএফপি গম বন্ধ হয়ে যাওয়া। ডাব্লিউএফপি গম বন্ধ হয়ে যাওয়ার সাথে 73-এর আরব ইসরায়েল যুদ্ধের সম্পর্ক, এবার ধরতে পারছেন আপনারা, রিলেশন গুলো ধরতে পারতেছেন, কার সাথে কার রিলেশন। অদ্ভুত লাগবে আপনাদেরকে শুনে। আমরা তো এখানে পেটি লোক, কিন্তু মুসলমান ঝগড়া দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করতেছি। পাকিস্তানকে কেন স্বীকৃতি দেওয়া হলো? শেখ মুজিব খুব খারাপ করছে, যারা জানে তারা স্বীকার করবে, আর যারা বললো না না শেখ মুজিব তো করে না, এটা ভুট্টো এগুলা করাইছে, এরকম কিছু একটা ব্যাখ্যা দেবে। অথবা ওই যে ধরনের ব্যাখ্যা দিবে, যেদিন থেকে সে পাকিস্তানে গেছে ওই দিন থেকে তো সে তার মরার কাগজে সই করে আইছে শেখ মুজিব, এইসব ব্যাখ্যা দিবে। মানে পুরো জিনিসটাকে আপনি একটা হিন্দু মুসলমান জায়গা থেকে ব্যাখ্যা করবেন। এই যে পিছনের ফ্যাক্টস গুলো আপনাকে শুনতে দেয় নাই, জানতে দেয় নাই। তাহলে মূল বিষয়টা ছিল ডাব্লিউএফপি গম, দেখে মনে হচ্ছে খুব সাধারণ জিনিস। আমাদের কৃষি তখনো পুনর্গঠিত হয় নাই, উঠে দাঁড়াতে পারে নাই। উঠে দাঁড়াতে গেলে ইনভেস্টমেন্ট লাগবে ভাই। আমার চারা কিন্তু তো 2 টাকা লাগে, জমিতে লোক নিয়োগ করতে গেলে তো টাকা লাগবে, ওইটা আছে আমার। পুরা 71 সালটাকে যে যুদ্ধে, হ্যাঁ, নিজে ঘর পাই না, খাওয়া পাই না, এখন আমার ফিরে আবার আমার জমিতে যে চাষ করতে পারবো, আমি এখন বর্গাদারে খুঁজে পাইতে হবে তোমাকে নাকি? ওই বর্গাদারও তো একই অবস্থা, না খাওয়া অবস্থা। তাহলে কে কার জমিতে চাষ করে আগেকার মতন করে? আবার জমিতে চাষাবাদ করতে যে ইনভেস্টমেন্ট লাগে ওটা কে দিবে? কৃষি ব্যাংক আছে, সরকারের নিজে সরকার চালানোর টেকা নাই। ওই যে বললাম ডাব্লিউএফপি ডিপেন্ডেন্ট। তার উপরে আপনার আবার এত মাতবর, এত কুতু, আপনারা কমিউনিজম করতে গেছেন, তাজুদ্দের কমিউনিজম বুঝছেন, যেখানে আপনার দরকার ছিল ইনভেস্টমেন্ট, বিনিয়োগের পয়সা দেওয়া কৃষককে, কৃষিটাকে পুনর্গঠন করা, ফিরে যেন চালু হয়, এটাকে চালু করা। আপনারা খেয়াল করেন কেন আমরা লাল চা খাওয়া শিখছি, কবে শিখছি জানেন? কেউ খবর নেন না, এখন তো মজা করে শখ করে লাল চা খান, শিখছেন আপনি? আরে শ্রীলঙ্কার ওই চাটা কিন্তু খুব ভালো, চাইনিজ ওই চাটা খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো, এগুলো তো এখন শখ করে খান। আপনারা 71-এর যুদ্ধের সময় থেকে লাল চা খাওয়া শুরু করেছে কেন? কারণ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ভেঙে গেছে, কেউ গরু পালেন না, দুধ নাই, বাচ্চারা ভাতের মার খাওয়াইছে, বুঝছেন আপনি? ওই সময় কোনো মা বাবা যদি থাকে একটু জিজ্ঞেস করবেন, নানি থাকলে জিজ্ঞেস করেন, দাদি নানিদের জিজ্ঞেস করেন কি হয়েছিল। এই আমরা লাল চা খাওয়া শিখছি সেই সময়, এবং সময় চিনিও নাই, গুণ মিশাইছি, নাইলে কিছু কোনো মিষ্টি নাই, মিষ্টি ছাড়া চা, চিনি ছাড়া চা খাওয়া, দুধ ছাড়া চা খাওয়া শিখছি আমরা তখন। এগুলো দুঃখের কথা, যে জানবেন না সে বুঝবেন না এটা আমরা কেমন বাংলাদেশ থেকে কোন জায়গায় আসছি। তাহলে আবার ঘুরে ফিরে সেই জায়গায় যাই আমরা। শেখ মুজিব কেন 74 সালে কোথায় গেছিলেন? লাহোরে গেছিলেন। কিসে আবার? এটা শুনলে তো আবার আমাদের হিন্দু মন আরো চেততে উঠবে, কমিউনিস্ট মনও চেততে উঠবে। কেন? এই ওআইসির মিটিংয়ে মুসলমান আফ্রিকান ঐক্য সংস্থা, হ্যাঁ,
এগুলা করতে গেছে, সরি আফ্রিকান বলছি, মানে ইসলামী ঐক্য সংস্থা, মানে মুসলমান হইতে গেছে। আপনি এই হিন্দুত্ববাদকে বুঝাতে পারবেন না, এই কমিউনিজমকে বুঝাতে পারবেন না যে জিনিসটা কি আসলে। আর আমি এদিকে দেখালাম যে ওআইসি মেম্বার কুতুবগুলা কিন্তু হলো সমস্ত বামপন্থী সোভিয়েতপন্থী, সৌদি আরব কোনায় কাঞ্চিতে পড়ে আছে, ওদের যা খরচ লাগে দেন দিদিস কিন্তু সৌদি জি স্যার, সৌদি আরব টাকা দিতে আল্লাহ মনে করলাম আমি আসি ওদের সাথে, ওকে এমন কোণঠাসা করে রাখছে। এই সৌদি আরব আজকে যেটা দেখেন ওই সৌদি আরব ওইটা না, ওই সৌদি আরব কোনায় পড়ে আছে, কারণ হোল ওআইসি কমিউনিস্টের দোকানে, কমিউনিস্ট ইসলামী। এই যে বোমেন কেন হোয়ারি বোমেনের কথা কেন বারে বলতেছে, তার প্লেনে করে শেখ মুজিবকে উঠে নিয়ে যাচ্ছে কেন, ওগুলো বোঝার চেষ্টা করে। ওরা বারে আশ্বস্ত করছে ভুট্টোর সাথে আমাদের কথা হয়ে গেছে, এগুলো ইজি, এগুলো কোনো ব্যাপার না, তোমাদের ওএসি মেম্বার হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না, তুমি খালি একবার আসো, চেহারাটা দেখাও, এরপর আমরা সব ঠিক করে আলাবো। সত্যি সত্যি তারা কথা কিন্তু আগে বলে রাখছে। আর এটা জানেন নিশ্চয়ই যে ভুট্টো কিন্তু বামপন্থী। একটা কাহিনী শুনলে আপনার খুব ভাগ হয়ে যাবে, বামপন্থীরা খুব পছন্দ করে যে জিনিসটা, সেটা হলো কি ন্যাশনালাইজেশন। ভুট্টো ক্ষমতায় এসে 73 সালে বাংলাদেশের মতন করেই যত ব্যাংক আছে, যত সরকারি যত কারখানা আছে সব ন্যাশনালাইজ করে নিয়েছিল। অনেকে ভাবতো না শেখ মুজিব বাংলা স্বাধীনের পরে সব ন্যাশনালাইজ করে নিয়েছে, না, এর সাথে কমিউনিজমের কোনো সম্পর্ক নেই। যতগুলো পাকিস্তানি মালিক কারখানা আছে ওগুলো কি করবে, সরকারি নিয়ম ছাড়া। এই যে কোহিনুর কেমিক্যালস কোথায় ছিল জানেন আপনারা? এই যে এখন জেট জেট যে কাপড় ধোয়ার সাবান করে, এটা জেট টাকার কোম্পানি, কোহিনুর কেমিক্যালস এর কোম্পানি, পাকিস্তানি মালিকের কোম্পানি। তো মালিক তো ভাগছে, তো কোহিনুর কেমিক্যালসকে এখন সরকারি মালিকানায় নিয়ে বিসিআইসির আন্ডারে না নিয়ে ছাড়া উপায়টা কি? আমরা পরে কি করছেন আপনি, এ আমলে এসে এটা আবার ডিসনেশনাল করে বাজারে বেচে দিচ্ছেন, এখন এটা প্রাইভেট মালিকানা। এই এখন যেটা জেট জেট পাউডার দিয়া বাসন কাপড় কাচেন না, এই জেটটা প্রাইভেট কোম্পানি। তাহলে ব্যাকগ্রাউন্ড একটু হাতায় দেখেন আর কি। সো আমরা করেছি এই কারণে, পাকিস্তানও কম বেশি এটা কারণে, আর এটা হলো পেটি বুর্জোয়াকে খুব পপুলারিটি দেওয়া আর কি, আমরা সব মালিকানা কিন্তু সরকারি মালিকানা নিয়ে নিচ্ছি। ব্যাংকগুলো দেখেন আপনি, যতগুলো ব্যাংক আমাদের সরকারি ব্যাংকগুলো এখন যেগুলো সরকারি ব্যাংক, পুবালি থেকে শুরু করে যত, এগুলো সব পাকিস্তানি মালিকের। তো মালিক তো ভেঙে গেছে, কি করবো, ব্যাংকগুলো চালাইতে হবে না। 72 সালের প্রেসিডেন্ট অধ্যাদেশ বলে এগুলো সবকে ন্যাশনালাইজ করে নেওয়া ঘোষণা করা হয়েছে, শেখ মুজিবুর অধ্যাদেশ, জাস্ট এটা অধ্যাদেশ, প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ, পরে এটা কনস্টিটিউশন অংশ করে নেওয়া হয়েছে, কারণ তখন তো কনস্টিটিউশন নাই, কনস্টিটিউশন তো আসতেছে 73 ফেব্রুয়ারিতে। সো বোঝার চেষ্টা করেন, আননেসেসারি কমিউনিস্ট সেজেন না, আননেসেসারি কমিউনিস্টের নামে হিন্দুত্ববাদী সেজেন। কলকাতার বয়ান, হিন্দুত্বের বয়ান কান্দে নিয়ে ফেরি করেন, পাকিস্তান পাকি বলে ঘৃণা ছড়ায় না, রিয়েলিটি হন, রিয়েলিটি বোঝার চেষ্টা করেন, এটা রিয়েলাইজ করেন, রিয়েল মানুষ, বাস্তবের মানুষ হন, মাটিতে পা দিয়ে হাঁটেন। আননেসেসারি এর কথা নিয়ে মানে পাকি বলে এই মোদির যে স্বার্থ তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবেন কি রাখবে না এটা বাংলাদেশের স্বার্থ অনুযায়ী ঠিক হবে, এটা মোদির স্বার্থ অনুযায়ী আমরা ঠিক করতে পারবো না, করবো না, কেন করবো আমরা? আর এই যে বললাম শেখ মুজিব কিন্তু লাহোরে গেছিল ইন্দিরা গান্ধীর পারমিশন নিয়ে, যখন সে সারেন্ডার করতেছে, আমরা দুর্ভিক্ষে পড়ছি, সে কোনো হেল্প করতে পারছে? কেন করে নাই? হিন্দুত্ব বলা সবকিছু আছে, পাকি 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 বলে আমাদের কান পড়া দিতেছে, আর যখন আমি হেল্প চাচ্ছি তো হেল্প দেওয়ার মূলত নাই, আমি খেতাই না আপনার হেল্প করতে। আর আমরা এগুলো শুনে এখন আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা উগলাইতেছি বারে। তাহলে রিয়েল কারণটা কি? ওআইসি মেম্বার না হলে পরে তেল পাওয়া যাবে না, তেলের লোন পাওয়া যাবে না। এই তেলের লোন দিয়ে এখনো আমরা যে তেল আসে সবই কিন্তু মিডল ইস্টের এই 3টা কান্ট্রি থেকে, আমরা এই 3টা কান্ট্রি থেকে মূলত তেল নিয়ে থাকি। একটা হলো সৌদি আরব, একটা হলো কাতার, একটা হলো কুয়েত। সো এগুলোতে যদি নিতে হয় তাহলে এই যে আপনার ওআইসি মেম্বার হতে হয়। কেন ওআইসি মেম্বার হতে হয় আমি আবার সাম আপ করে দিচ্ছি, কারণ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ তেল কেনার জন্য কোনো ঋণ দেয় না, তেল গ্যাস জ্বালানি কেনার জন্য কোনো ঋণ দিবে না, এটি তাদের নীতি। বাংলাদেশে রেন্টাল বিদ্যুৎ আসছে এটার কারণে, কারণ 2000 সালের পর থেকে ফুল স্টপ দিচ্ছে, আর কখনো তারা হেল্প করবে না।
খালি জিয়া রহমানের আমলে একবারই দিয়েছিল, যেহেতু আমাদের সবগুলো ঘোড়াশালের গ্যাস প্ল্যান্ট, বিদ্যুৎ প্ল্যান্টগুলো ছিল গ্যাসে চলা, টারবাইনে চলা, ওই সময়টাই আমাদের প্রথম চলে যায়, রিনোভেশনের জন্য পয়সা নাই, ওয়ার্ল্ড ব্যাংক থেকে তো খুবই খারাপ অবস্থা, দিতেই হবে, এই একবারই খালি লোন দিয়েছিল জিয়া রহমানের আমলে। ফলে অনেকগুলো কারখানা, অনেকগুলা বিদ্যুৎ উৎপাদন কারখানা মানে প্ল্যান্ট আমাদেরকে রিনোভেট করার টাকা কিন্তু আইএমএফ দিচ্ছিল ওই সময়। দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট। এবং এটি এরপরে কমাতে 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 শুরু করে 2000 সালের পরে একেবারে টোটালি এইখান থেকে চলে আসে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাজেশন ছিল, আপনার রেন্টাল বিজনেস যা খুশি তাই করেন। আর প্রতিটা গভর্নমেন্ট এটা পাশ করে গেছে, যেন এটা আমার না, যেন এটা আমার দায়িত্ব না, এটা কিছু করে চলে যাবো আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা শেষ করছি। তাহলে আবার উত্তরটা পেয়েছেন আশা করি, কেন শেখ মুজিব ওআইসি মিটিং এ লাহোরে গেছিল 1974 সালে। থ্যাংক ইউ।